আমরা সদ্য সমাপ্ত মালয়েশিয়া এবং চীন সফরের থেকে কি কি প্রাপ্তি হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছি, শুনছি। আমরা চীনের সাথে বাণিজ্যের দিক থেকে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা শুনছি। চীনের শ্রমিকের ব্যাপারে, শ্রমিক যাতে আরও যেতে পারে সে বিষয়েও কথা হয়েছে, যেটা দারুণ মুক্ত হবে বলে আমরা আশা রাখছি। এবং চীনের সাথে বিশেষ করে প্রায় 17টি, সঠিকভাবে নাম্বারটি 17টি এমওইউ স্বাক্ষরিত হয়েছে আমরা জানি। এবং দুই দেশে, মালয়েশিয়া এবং চীনের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অনেকে বলছেন। এই প্রথম বিদেশ সফরকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন আসিফ? ধন্যবাদ জেসিনাপা আমাকে আপনার সাথে আমন্ত্রণ জানানোর জন্য। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্বাচনের পরে, সরকার গঠনের পরে প্রথম বিদেশ সফর। সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি কি হতে চলেছে, আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের সাথে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক, ওই জায়গা থেকে। সো এই সফরের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যে সরকার আসলে ভারত ভার্সেস চীন ভার্সেস আমেরিকা এই বিতর্কে যেতে চায় না। রাদার সে তাকে পজিশন করছে মোর ব্যালেন্স জায়গা থেকে, এবং মালয়েশিয়া দিয়েই সেই কারণে শুরু। ইটস আ ভেরি কেয়ারফুল ট্যাকটিক, যাকে বলা যায় যে ওকে ফাইন, আমার মানে আমেরিকাকেও একটা রং সিগন্যাল দেওয়ার দরকার নেই, ইন্ডিয়াকেও একটা রং সিগন্যাল দেওয়ার দরকার নেই, হুইচ ইজ আই থিঙ্ক খুবই স্ট্র্যাটেজিক্যালি ওয়েল অ্যাপ্রোচ অফ ডুইং ইট। সেকেন্ড যে পার্টটা, সেটা হলো যে সরকার ক্লিয়ারলি আউটলাইন করলো যে তার তাহলে ফরেন পলিসির অবজেক্টিভ হচ্ছে অর্থনীতি এবং উন্নয়ন এবং ইন্টিগ্রেশন, লার্জার যে গ্লোবাল ইকোনমিক সিস্টেম সেটাতে একটা ইন্টিগ্রেশন। এবার আসা যাক আমরা মালয়েশিয়া সফর থেকে কি পেলাম। একটা ব্যাপার যেটা হয়েছে যে মালয়েশিয়াতে যাওয়ার একটা অন্যতম ব্যাপার ছিল যে শ্রমিক বাজারটা যাতে তাদের বাংলাদেশের জন্য ওপেন হয়। আমরা জানি যে এটা 2019-এর পর থেকে মালয়েশিয়ার শ্রমিক বাজারের উপরে প্রেশার তৈরি হতে থাকে, 23-এর পরে প্রায় বন্ধই হয়ে যায়। এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যদিও কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, কিন্তু আশা করা যায় যে সম্ভবত এই ক্ষেত্রে বরফ গলার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা খুবই জরুরি। দ্বিতীয়, চীনের ক্ষেত্রে যে ব্যাপারটা, আসলে চীনের সফরটা বেশি গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু মালয়েশিয়া। আমার মনে হয়েছে যে চীনের ক্ষেত্রে যাওয়ার একটা বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশ গভর্নমেন্টের টাকার দরকার। এটা এখন বাস্তবতা, এটা আমাদের ইকোনমি প্রেশারে রয়েছে। এই ইকোনমি প্রেশারে রয়েছে কোভিডের পর থেকেই, এবং আমরা জানি যে ইকোনমি প্রেশারে থাকলে রাজনীতি অস্থিতিশীল হয়। ইন্টেরিয়ামের সময় ওই প্রেশারটা ছিল, ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধানও চীনে গিয়েছিলেন, ইভেন মানে শেখ হাসিনা নিজেও চীনে গেছিলেন, তার শেষ সফর সেখানে ছিল। উদ্দেশ্য কিন্তু একটাই, টাকা, মানে কত পরিমাণ সরাসরি বিনিয়োগ এবং ইনডিরেক্ট বিনিয়োগ আনা যায়। এবারেও দেখলাম যে ওইটা একটা মুখ্য উদ্দেশ্য ছিল। আমরা এখন পর্যন্ত যে আলাপ আলোচনাগুলো হয়েছে বিনিয়োগ কেন্দ্রিক, তার মধ্যে যেমন বিষয়ে কথা হয়েছে, তিস্তা মহাপরিকল্পনা, সেখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিষয়ে কথা হয়েছে। বেল্ট অ্যান্ড রোডে আমরা 2016 থেকেই সদস্য। এবার হচ্ছে জিডিআই, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, তার সদস্য পদের জন্য কথা হয়েছে। তো সব থেকে মজার ব্যাপার এই জায়গাটাতেই, চায়না একটা বড় প্রপোজাল দিয়েছে, সেটা হচ্ছে কানেক্টিভিটির, অর্থাৎ ঢাকা হয়ে কুনমিং পর্যন্ত মাঝখানে হচ্ছে মায়ানমার। এবং এটা কিন্তু যেটা এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আওতায় কিন্তু আমাদের অনেকগুলো মেগা প্রকল্প আছে, সেটা কি এখন ফাস্টার হবে কিনা, চলমান যেসব কাজ আছে, বা আরো কোনো কিছু অ্যাডিশন এখানে আসবে? এটা আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং এটা আসলে এই প্রশ্নটা আমাদের ভাবারও জরুরি। কারণ 2013-র পর থেকে, বিশেষ করে 2014, আমি মেমোরি থেকে বলছি, ভুলও হতে পারে, 15 বা 16-র দিকে চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে আসেন, এবং আমরা ওই সময় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সদস্য হই, এবং সম্ভবত 17 অথবা 27 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তার শুধুমাত্র 50% এখন পর্যন্ত বাংলাদেশে ইনভেস্টমেন্ট আকারে আসছে। এক্ষেত্রে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আমাদের ক্যাপাসিটির কারণে, আমাদের ক্যাপাসিটি লিমিটেশনের কারণে আমরা অনেক বিনিয়োগ আনতে পারিনি। তার মানে এইটা অনেকেই আমরা চায়নাকে দোষ দিচ্ছি যে তোমরা তো প্রতিশ্রুতি দিয়েছো কিন্তু দাওনি। মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় গিয়ে কি হয়, এমওইউ করি, চুক্তি করি, কোনো একটা গ্রুপের অংশগ্রহণ করি, কিন্তু ওইটা দেশে ফেরত এসে ওইটাকে যে ক্যাপিটালাইজ করা, ওইটাকে যে মাঠে বাস্তবায়ন করা, সেই জায়গাটাতে আমাদের সমানভাবে আমরা গুরুত্ব দিই না, থাকে না। সো আমি সামারাইজ করব এই একটা লাইন বলে, সেটা হচ্ছে চায়না সফরের অর্জন অনেকটাই হয়েছে, বিশেষ সন্দেহ নেই, কিন্তু এই অর্জনটা বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপরে নির্ভর করবে আমাদের সাফল্য এই সফরটার, এবং বাস্তবায়নটা নির্ভর করবে দেশীয় ক্যাপাসিটি বিল্ডিং এর উপরে।